আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম। আমি কান্নাকাটি করতেছিলাম যে কীভাবে চলবো আমার পরবর্তী জীবনটা। এখনই আমার চাকরি করে চলতে হয়। যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা 2 মাস বা 3 মাস পরও সারা শরীরটা ইনফেকশন হয়ে যাবে, মারা যাবে। আমি আমার নিজের সাথে লড়াই করে যাব, দেখবো জীবনে কী আছে। যখন হাতটা কাটাই লাগলো শেষ পর্যায়ে তো কান্না চলে আসে আর কি। যুদ্ধ করবো, হয়তো মরবো না, তো লড়াই করবো, দেখবো জীবনে কী আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডানারটা হচ্ছে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের মানুষ। এখন এই ফিলটা করি আমি। তো ডাক্তাররা এরকম অনেক কিছু রিকোয়েস্ট শোনার পর অ্যান্সার দিল যে মৃত্যু ব্যক্তিকে কখনো বাঁচানো যায় না। তো এরকম একটা অ্যান্সার শোনার পর এখানে আর কারি বুঝতে বাকি রয়ে নেই যে হাতটা হয়তো বা রাখা সম্ভবই হবে না। তো আমি একটা সময় আম্মুকে বলি যে আম্মু, আমার তো পুরো লাইফটা পড়ে আসছে, আমাকে কে দেখবে? আমার যদি হাতটা না থাকে আমি বাঁচবো না, আমি মরে যাবো, হয়তো বা নিজের ইচ্ছায় নয়তো বা কোনো এক মাধ্যমে। তখন আমার আম্মু কান্নাকাটি করে বলতেছে, দেখ কী আর করার আছে, যত রাখা যাবেই না এখানে। তবে আমাদের কাছে আমাদের ছেলে বেঁচে থাকাটা অনেক কিছু, একটা হাত না থাকাটা তেমন কোনো ফ্যাক্ট না। আমরা শুনবো যে আমার ছেলে এসে ডাকতেছে আম্মু আব্বু, এটা শুনে ভালো লাগবে। আমরা আমাদের চোখের সামনে দেখবো যে আমাদের ছেলে আছে, এটা দেখে ভালো লাগবে। কিন্তু আমরা যদি তোকে ওরা এরকমভাবে বলছে যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা 2 মাস বা 3 মাস পরও সারা শরীরটা ইনফেকশন হয়ে যাবে, মারা যাবে। তো এরকম একটা অ্যান্সার দিছে আর কি। তো আমার আম্মু বলতেছে তুই যদি মারা যাস তো আমরা এটা সহ্য করতে পারবো না, যে মা বাপ বেঁচে থাকা অবস্থা ছেলে মারা গেছে, এটাও সহ্য কর। একটা হাত না থাকলে কী হবে বুঝা আমাদের। তো আমি বললাম যে না প্লিজ তোমরা একটু ট্রাই করে তাও দেখো না। তারপর ওরা বললো যে দেখ তোর সামনে তো অ্যান্সারটা দিল, এখানে কি হাতটা রাখা যাবে আর বল। তারপর এক পর্যায়ে আমার আব্বা আম্মু মেনে নেয়, মেনে নিয়ে আমাকেও মানিয়ে নেওয়ার ট্রাই করে। তারপর এক পর্যায়ে অনেকক্ষণ পর আর কি মানিয়ে নেয়। আমি কান্নাকাটি করতেছিলাম যে কীভাবে চলবো আমার পরবর্তী জীবনটা। এখনই আমার চাকরি করে চলতে হয়, পরবর্তী লাইফটাই তো পড়ে আছে, এটা কে দেখবে আমার লাইফটা। আমি বা হাতের মাধ্যমে কি আমার লাইফটা চালিয়ে নিয়ে যেতে পারবো, বা আমার যে পরবর্তী একটা ফ্যামিলি হতেও পারে আর কি, বা হবে, তাদেরকে নিয়ে যেতে পারবো চালিয়ে, এগুলো নিয়ে ভেঙে পড়তেছি। তারপর এক পর্যায়ে ভাবলাম যে না, যত আমি ছোটো থেকে স্ট্রংয়ের মাধ্যমে লড়াই করে গেছি, তাহলে এখন স্ট্রং থাকার ট্রাই করি। আমি আমার নিজের সাথে লড়াই করে যাব, দেখবো জীবনে কী আছে। আমি আমার লাস্ট অব্দি দেখে ছাড়বো। অনেক সিচুয়েশন চাপ দিচ্ছে যে পরবর্তী লাইফটা কী হবে না হবে, আবার অনেক দিক দিয়ে নিজেকে স্ট্রং করছে, একদিক দিয়ে দুর্বলতা কাজ করছে, একদিক দিয়ে স্ট্রং কাজ করছে। তো এক পর্যায়ে আমার আম্মুকে আমি বলি ঠিক আছে তোমরা বলো যে হাতটা কাটতে। তারপর আমার আব্বু যায়, যে বলে যে ঠিক আছে আপনাদের যা ভালো লাগে আপনারা তাই করেন। তো এভাবেই চলে যায় ওই দিনটা, 6 তারিখটা। এখন উপর দিয়ে শুকাইছে আর একটু দেখতে পারি আমরা? উপর দিয়ে শুকাইছি, ভিতরে কাঁচা আছে। ও এই জায়গাটা থেকে পুরোটা ফেলে চোখ কোণের উপর আর কি। সো তোমাকে তো অপারেশন করলো, করার পরে ওই যে 6 তারিখ এভাবে চলে যায়, অপারেশন করে না। আচ্ছা হ্যাঁ, তারপর 7 তারিখ রাত 12টার দিকে আর কি ওরা বলতেছে যে তাহলে অপারেশন থিয়েটার রুমে নিয়ে আসে। তোমার সেলাইগুলো খোলা হয়েছে? হ্যাঁ, সেলাইগুলো খোলা হয়েছে না, সেলাইয়ের দাগগুলো এখনো আছে। হাতটা যখন কেটেছে তখন তোমার সেন্স ছিল না, খুব স্বাভাবিকভাবেই সেন্স ছিল আর কি, যেরকম আমি আপনাকে পয়েন্টটা যাই ধীরে ধীরে। তো আমাকে ওরা ডেকে বলে যে ওকে নিয়ে আসেন অপারেশন থিয়েটার রুমে আর কি, যে বলে আতিকুলকে ওকে নিয়ে আসো। তো আমার আব্বু বা ফ্রেন্ডকে ভিতরে ঢুকতে দেয়নি, না দিয়ে ওদের বাইরে রেখে আমাকে ভিতরে নিয়ে গেছে। তো দেখলাম যে আমার পাশেই আরেকজন ছিল, ওর পায়ে রিং লাগানো আর কি, ওর পাটা কাটতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো ওরা আমাকে অপারেশন করবে 12টার পর আর কি, এটা বলার কারণে যে আমাকে বলতেছে যে ওকে খাবার দেওয়া যাবে না, ওর অপারেশন হবে যেহেতু খাবার দেওয়া যাবে না। কিন্তু আমি তো খাচ্ছি না, আমি তো ওই 5 তারিখ থেকে কোনো খাবার খাচ্ছি না। আমার খাবার যে ক্ষুধাটা আর কি, ওটা চলছে স্যালাইন দিয়ে, আমি কোনো খাবার খাচ্ছিও না। তো এক পর্যায়ে আমার অনেকটা ক্ষুধা লাগার কারণে আমি ডাক্তারকে বলি যে ডাক্তার আমার অপারেশনটা আগে করেন, ওনাটা একটু পরে করেন, আমার খুবই খিদা লাগছে, আমি খুবই ক্ষুধার্ত। তো এটা ডাক্তার শোনার পর আমাকে জিজ্ঞেস করতে হয় তোমার কী করা হবে, তুমি কি জানো? তাই আমি ওকে বললাম যে হ্যাঁ আমি জানি, আমার হাতটাকে কাটতে হবে। তো এটা শোনার পর একটু অবাক হয়ে যায় যে একটা ছোটো ছেলে, ওর একটা হাত কাটতে হবে, ওর কোনো টেনশনই নেই মাথায়। ও আমাকে বলতেছে আরও আগে অপারেশন করতে। একটু তাকিয়ে থাকি কিছুক্ষণ সময়, তাকিয়ে থেকে তারপর আবার ওর মনোযোগটা ছিল ফোনে আর কি। আমি একটু দেখলাম যে ও ফেসবুক ইউজ করতেছে, ও ফেসবুক চালাইতেছে। চালার পর আরেকজনকে ডেকে বলতেছে যে তাহলে ওর কাজটা আগে করে দিই, ওটা আমরা পরে করি। পর আমাকে গাড়ি ইঞ্জেকশন দেওয়ার পর আর কি হচ্ছে আপনার অক্সিজেনের যে মাস্কটা পরে দেওয়ার পর কয়েক মিনিট পর দেখে আমার একটু সেন্সটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কি। তারপর এক পর্যায়ে আমি একটু সেন্সটা হারিয়ে ফেলি। কিন্তু ওরা যখন আমার হাতটা কাটে, আমি অজ্ঞান থাকা অবস্থা হলেও কিন্তু আমি অনুভব করতে পারতেছি ওরা খুবই একটা ধারালো, খুবই চিকন সুতার মতো কিছু একটা ধারালো দিয়ে ওটার উপর আমার হাতটা রাখছে, ওটা ঘুরছে, আমার হাতটা কাটছে। 2 পাশে কিছু একটা আছে মেশিনের মতো, যার মাধ্যমে ঘুরছে ফিতাটা, আমার হাতটা কাটতেছে আর কি, এটা আমি ফিল করি।
তখন আমার মানে অজ্ঞান থাকলে আমার সেন্স এতটুকু আছে যে আমার হাতটা কাটা হচ্ছে, তখন আমি পেইন ফিল করেন নাই? হ্যাঁ পেইন ফিল করো নাই, কোনো ব্যথা না 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 ব্যথা হালকা হালকা ফিল করতেছি, হালকা বলতে তো মোটামুটি আর কি। তারপর আমি এই যে পয়েন্টটা বলি, যেমন আমি ডাক্তারকে বলি যে ডাক্তার আমি তো ব্যথা পাচ্ছি, একটু ধীরে করেন, কিন্তু ওরা আমাকে আমার কথার কোনো অ্যান্সার দেয় না, না দিয়ে ওরা ওদের মতো কাজ চালাইতেছে আর কি, হাতটাও কাটা পড়তেছে আর আমার সেন্সটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি ফুললিভাবে অজ্ঞান হয়ে যাই, তখন আর কিছু বলতে পারি না। তারপর এক পর্যায়ে এভাবে চলে যাওয়ার পর আমার একটু মানে চোখটা খুলি, তাকিয়ে একটু আশেপাশে দেখি আর কি, দেখি যে আমার এক পাশে ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আর এক পাশে আম্মু, আমি একটা টুলিতে শুয়ে আছি। শুয়ে থাকার পর তখন হচ্ছে আমার আনুমানিক বলতে পারবো না, তখন আমি ফ্রেন্ডকে আর কি জিজ্ঞেস করি, ও বলতেছে যে ডাক্তার বলছে যে তোর জ্ঞান ফিরে তোকে একটা ডোজ দিতে হবে। তাই আমি ওকে বললাম কয়টা বাজে, খুবই স্লো মাধ্যমে আর কি। তো বলতেছে যে এই তো 3টার উপর আর কি। তখন 12টা বাজে আমাকে নিয়ে যায় অপারেশন থিয়েটার রুমে, 3টা বাজে আর কি তখন আমার জ্ঞান ফিরে, 3 ঘন্টার মতো জ্ঞান ছিল না। তারপর হচ্ছে ডোজটা দেওয়ার পর আমি আমার আম্মুকে বলি যে আমার একটু পানি দাও, একটু পানি পিপাসা পেয়েছে আমার। তারপর আমার আম্মু আমাকে একটু পানি দেয়। তো তারপর আমি একটু ডাইন দিকে মুভ করি, হালকা একটু মুভ করে দেখি যে আমার ডান হাতটা নেই। ওই সময়টাতে একটু নিজেকে একটু ভেঙে ফেলে, আরও হাতটা কাটাই লাগলো, শেষ পর্যায়ে একটু কান্না চলে আসে আর কি। তারপর ওই রাতটা আমাকে কোনো সিট দেয়নি, না দেওয়ার পর পরের দিন সকালে দেখি যে অনেক মানুষই আসছে আমাদের দেখার জন্য, অনেক মানুষ আসতেছে, দেখতেছে, সেলফি নিতেছে, ছবি তুলতেছে, মানে আমি তো শো অবস্থায় ছবি তুলতেছে, বা কেউ যে যেভাবে পারতেছে অনুদানও দিয়ে যাচ্ছে টাকা আমাদের খরচানোর জন্য আর কি। তো তখন ভাবতেছে আবার যে আমাদের তো দেশের মানুষ ভাবতেছে, দেখতে আসতেছে, কত সুন্দর, অনেক মানুষ আসছে, একজনের পর একজন, মানে ভিড় লেগে যাচ্ছে আর কি। তখন দেখা যাচ্ছে যে মানে আহতদের চেয়ে সুস্থ মানুষ বেশি আমাদের দেখতে আসতেছে আরও। তখন আমার নিজেকে স্ট্রং করতেছি, আবার সে আগের স্ট্রংটা ফিরিয়ে আনতেছি, যেটা আমি আন্দোলনে থাকার সময় এনেছিলাম, যে আমি আন্দোলনে নামবো, আমি যুদ্ধ করবো, হয়তো মরবো না তো লড়াই করবো, দেখবো জীবনে কী আছে। সেই স্ট্রংটা মানে রিপিট ফিরিয়ে আনতেছিলাম, এরকমটা ভেবে যে দেশের মানুষ আমাদের পাশে আছে। যেমন হচ্ছে আমার বাহারটা বর্তমানে যে আমি বলি যে আমি এখন মনে করি যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা। যত আমি একটা সময় জব করতাম, আমার ফ্যামিলিকে দেখতাম, হয়তো পরবর্তী সময়টা দেখতেই হবে, যত আমার কোনো ভাই বোন আমার ফ্যামিলিকে তেমন একটা দেখে না আর কি, আমারই দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডানহাতটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। এখন এই ফিলটা করি আমি, আমার যে হাত নেই আমি এরকমটা ফিল করি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার জীবনে অসংখ্য মানুষের ইন্টারভিউ করেছি, হ্যাঁ, বাট আমি আজকে খুব গর্বিত। মানে এই কারণে গর্বিত যে মানে আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম। আমি টোটালি স্পিচলেস, আমি কথা বলতে পারতেছি না। আমি তোমাকে নিয়ে আসলে কী বলবো, আমি মূল্যায়নও করতে পারছি না। আমি মানে কোয়াইট মানে নিজের বাইরে চলে গেছি। হ্যাঁ, আমাকে ইমোশনালি ডাউন করা খুব কঠিন, কারণ আমি এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশে। আমি জানি না, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের আর কেউ এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে কিনা, বাট আমি আজকে টেলিভিশনের সামনে নিজেকে ধরে রাখতে পারতেছি না। সো আমি আসলে কোনো মন্তব্যই করতে চাই না। আমি একটা প্রশ্ন করে তোমাকে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে, তোমার এখন চলে কিভাবে, কি করো তুমি এখন? হচ্ছে যে মূলত পয়েন্টটা কি, যারা অনুদান দিয়ে যায় আর কি বললাম, তো ওখানে আমাদের একটা ফাউন্ডেশন ছিল, ওরা মানে যারা আর কি অনুদান নিয়ে আসে তারা বলতেছে আমাদের কাছে দিয়ে দেন, আমরা ওদেরকে দিয়ে দেবো আর কি। তো ওই টাকাটা ওরা আমাদের দিচ্ছে না আর কি, ওরা মানে আমাদের নাম করে ওরা টাকাটা লুটে নিচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপর যখন আরেকটা ফান্ডেশন যখন ওদের ধরে ফেলে লাঠিফেটা করে, যে বলতেছে এটা তো ছাত্রদের টাকা, তোরা নিলি কেন, টাকা দিয়ে বা কিছু, ওদের কাছ থেকে মানে চুরের উপর বাট পড়ে আর কি। ওরা আবার টাকাটা নিয়ে ওরাও আমাদের দেয় না, মানে কি একটা সিচুয়েশন আর কি। তখনও আবার যারা ওদের আমাদের অনুদান দিতে আছে তখন ওরা বলতেছে যে আমাদের কাছে দিয়ে যান, তখন ওরা বলতেছে যে না, আমরা ভিতরে যাব, রুগী দেখবো, দেখে ওদের সিচুয়েশন দেখে তারপর ওদের অনুদান দিব। তো এরকম করে যে যেরকম পারছে, মানে 2000 5000 এরকম করে টাকা অনেকে দিচ্ছে আর কি। ঠিক তখন কিন্তু আমাদের ট্রিটমেন্টগুলো ফ্রিতে করা হচ্ছে। মানে প্রথম অবস্থায় আমার খুবই টাকা লাগছিল, 25,000 টাকার মতো গেছিলো হৃদরোগে। ওটা হচ্ছে আপনার আনসরকারি মাধ্যমে আর কি, বেসরকারি মাধ্যমে ট্রিটমেন্টটা নেওয়া হচ্ছিল। তখন যখন আমরা সব সরকারি মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া হয় তখন কোনো টাকা লাগে না, বরং আমরা যে অনুদানটা পাচ্ছিলাম ওইটার মাধ্যমে খরচা চলে যাচ্ছিল আমার। তো ওখান থেকে কিছু টাকাও আবার জড়া হয়, যেটার মাধ্যমে বর্তমান সময় আমি চলতে পারতেছি আর কি। তো সেটা দিয়ে তোমার চলছে? হ্যাঁ, বর্তমান সময়টা ওই টাকা দিয়ে চলছে আর। তুমি কি করবা ভবিষ্যৎ নিয়ে, কি চিন্তা করো? ভবিষ্যৎ নিয়ে বর্তমান হচ্ছে ফার্স্টে চিন্তা হচ্ছে আগে সুস্থতা হওয়া। আমার ইচ্ছা ছিল বাইরে যাওয়ার, কিন্তু কাগজপাতি আমার চলতেছে, রেডি হচ্ছিল আর কি। কিন্তু এখন তো আমার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমি সাধারণ মানুষের মতো না, আমার মানে আপনার সব দিক দিয়ে আমি ভিন্ন আর কি। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আগে সুস্থ হওয়া, তারপর দেখা যাক যে মানে আমরা কিন্তু এখানে নিজের স্বার্থের জন্য লড়াই করি নি, বাট আমার নিজের বাপ মার জন্য লড়াই করি নি,
রাজপথে ছিলাম এখানে কিন্তু নিজের স্বার্থের জন্য না। তো সেক্ষেত্রে যত এখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তো চাইলে দেশের সরকার আমাদের জন্য কিছু করে দিতে পারে। যেহেতু আমার এখন ডাইন হাত নাই, মানে আমার লাইফটা এখন অর্ধেকটাই ড্যামেজ। এখন এখানে সরকারের কাছে আমাদের ছোটোখাটো একটা আবদার বনর থাকতেই পারে, যেমন হচ্ছে আমাদের যোগ্যতা সম্পন্ন অনুযায়ী সরকার আমাদের যদি একটা চাকরি বাকরি দিয়ে দেয় বা কিছু একটা করে দেয় যে আমাদের পরবর্তী লাইফটা নিয়ে টেনশন না করতে হয়, তাহলে স্ট্রং আর বেশি থাকবো। তখন এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে স্ট্রং আছি, যেরকম এরকমটা ভেবে যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডান হাতটা হচ্ছে আপনারা সবাই, এই পুরো বাংলাদেশ।